রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্স মোডে হিস্ট্রিতে যারা সেমিস্টার 1-এ এমএ পড়াশোনা করছো, বিশেষ করে 2025 সালে যারা ফাইনাল এক্সামিনেশনে অ্যাপিয়ার হতে চলেছ, তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ক্লাসটি রইল। আজকের এই ক্লাসে মূলত আমি সিসি 1.3 যে পেপারটি রয়েছে তার ফাইনাল সাজেশান নিয়ে আমি চলে এসেছি, যেটাকে আমি শর্টকাট সাজেশান বলে চিহ্নিত করতে চাই। এবং এইখানে যে গুটি কয়েক প্রশ্ন তোমাদের সামনে আমি রাখতে চলেছি, আমি আশাবাদী সেগুলো থেকে তোমরা ফাইনালে অনেকটাই উপকৃত হবে। সেগুলো যদি একটু মন দিয়ে দেখে যাও, পড়াশোনা করে যাও, তাহলে অনেকটাই তোমাদের উপকারে আসবে। এবং আরও একটা কথা আমি বলে রাখবো যে ফাইনাল এক্সামিনেশনের কয়েকদিন আগে তোমাদের লাস্ট মিনিট সাজেশন আমি প্রোভাইড করে দেব, এবং আজকের এই সাজেশন এবং সেই লাস্ট মিনিট সাজেশন সবটা কম্বাইন করে তোমরা ফাইনালে সবটাই জানা পেয়ে যাবে, এটাই আশা রেখে আমি আমার আজকের ক্লাসটা স্টার্ট করছি। সো সময় অপচয় একেবারে না করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, এবং সিসি 1.3 পেপারের 4টে ইউনিট থেকে মাত্র দুটো করে প্রশ্নই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। সো সিসি 1.3 পেপারের ইউনিট 1-এর যে প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, ফার্স্ট যে প্রশ্নটি, সেটি হলো রাইট অ্যান এসে অন ওরিয়েন্টালিজম অ্যান্ড ইউটিলিটারিয়ানিজম ডিউরিং ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল ইন ইন্ডিয়া। তোমরা প্রত্যেকে জানো যে এদেশে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল, বিশেষ করে 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ, পলাশির যুদ্ধ থেকে শুরু করে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, এই 100 বছর ধরে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে চালনা করেছিল। এই পর্যায়ে দুটো বিষয়ের কথা এখানে বলা হয়েছে, ওরিয়েন্টালিজম প্রাচ্যবাদের কথা বলা হয়েছে, এবং ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। এই দুটো ধ্যান ধারণা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীন ভারতে বেশ প্রভাব রাখে, এবং এই শুধু ধ্যান ধারণাই নয়, সেই ধ্যান ধারণায় বিশ্বাসী যে ব্যক্তিবর্গ তারা বেশ কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মতো করে কর্মকাণ্ড ঘটিয়ে চলেছিল, তার বিভিন্ন দিক আলোচনা করতে হবে, তুলে ধরতে হবে এই প্রশ্নটার মধ্যে দিয়ে। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ ইউনিট 1 থেকে, সেটি হলো রাইট আ নোট অন দ্য ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন সায়েন্স ইন ইন্ডিয়া ডিউরিং 1757 to 1857। যেটা একটু আগেই আমি বলছিলাম যে 1757 থেকে 1857, এই 100 বছরের মধ্যে যে ওয়েস্টার্ন সায়েন্স ভারতে অবতারণা করা হয়েছিল, যে পশ্চিমী বিজ্ঞানের যে ব্যাপারটা গুরুত্ব পেয়েছিল এদেশে, পশ্চিমী বিজ্ঞানের আনয়নের বিষয়টি যেটা গুরুত্ব পেয়েছিল, সেইটার উপরে একটা নিবন্ধ তোমাদের লিখতে হবে। এখন দেখো, ওয়েস্টার্ন সায়েন্স মানে কিন্তু তার মধ্যে ওয়েস্টার্ন মেডিকেল কেয়ারও পড়ে, যেটাকে আমরা মেডিকেল সায়েন্স বলছি। এছাড়া ওয়েস্টার্ন যে সায়েন্সের যে আলাদা আলাদা পার্ট, যেমন এগ্রিকালচারাল সায়েন্স, যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের তাদের যে জিওলজিক্যাল যে সার্ভে, তাদের যে ভূতাত্ত্বিক যে অনুসন্ধান, একটু আগে আমি বলছিলাম যে চিকিৎসা বিজ্ঞানের যে উন্নতি, কৃষি বিজ্ঞানের যে উন্নতি, এই সবটা কিভাবে আমাদের আলোচ্য পর্যায়ে, মানে 1757 থেকে 1857 মধ্যে পশ্চিমী বিজ্ঞানের কিভাবে আনয়ন করা হয়েছিল, তার ব্যাকগ্রাউন্ড, ফোরগ্রাউন্ড, এ টু জেড সবটাই কিন্তু এই আনসারের মধ্যে তোমাদের তুলে ধরতে হবে। এবারে চলে আসবো সিসি 1.3 পেপারের ইউনিট 2-তে। সেখানেও আমি দুটো প্রশ্ন তোমাদের সামনে রাখতে চাইব। তার প্রথম যে প্রশ্নটি, সেটি হলো, উড ইউ আর্গিউ দ্যাট জোরদার ওয়ার ভেরি পাওয়ারফুল in the agrarian structure of Bengal in appropriating surplus during colonial times? দেখো, বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু ব্রিটিশরা রাজনৈতিকভাবে প্রথমে সাফল্যতা পেয়েছিল, এবং সেটা আমরা সবাই জানি, পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দ। ভারতবর্ষের অন্যান্য প্রান্তগুলোর উপরও ইংরেজরা সাফল্যতা পেয়েছে, রাজনৈতিক সাফল্যতা পেয়েছে, যুদ্ধ জয় করেছে, অঞ্চলগুলো ক্যাপচার করেছে, বাট সেটা একটু পরে। বাংলা ছিল প্রথম তাদের
সাফল্য লাভের জায়গা। সুতরাং যে কোনো জিনিস, সেটা তোমার ভূমি বন্দোবস্ত বলো, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি বলো, যা কিছু সবটাই কিন্তু বাংলাতে প্রথমই তারা করেছিল, এবং বেঙ্গলকে তারা তাদের এই গোটা ভারতীয় যে সাম্রাজ্যের হেডকোয়ার্টার বানিয়ে রেখেছিল, বাংলা স্পেশালি কলকাতা। এখন একটা কথা এখানে বলে রাখি, যে আর্গুমেন্টটা করা হয়েছে যে উড ইউ এগ্রি, তুমি কি সম্মত দ্যাট দ্য জোরদার ভেরি পাওয়ারফুল, Jodhars were very powerful in the agrarian structure of Bengal. বাংলার যে অ্যাগ্রারিয়ান স্ট্রাকচার, বাংলার যে কৃষিজ যে কাঠামো বা কৃষিকেন্দ্রিক যে ব্যবস্থাপনা, সেখানে জোরদার শ্রেণী খুব শক্তিশালী ছিল। অনেক সময় আমি দেখেছি এই প্রশ্নটা কিন্তু একটা হিস্টোরিয়ানের নাম উল্লেখ করে দিয়ে এই প্রশ্নটা থ্রো করে। হিস্টোরিয়ানের নাম উল্লেখ করে দিক বা নাই দিক, এইরকম একটা প্রশ্ন কিন্তু আসে। এখন এই প্রশ্নটার সঙ্গে কিন্তু আরেকটা পার্ট ছোট করে জুড়ে আছে, যেটা কিন্তু আমরা ওভারলুক করতে পারবো না। পরের অংশটাতে খেয়াল করলে তুমি বুঝতে পারবে। দেখো যেটা বলছে, আরও একবার পুরো প্রশ্নটা বললে তোমাদের কাছে আরও স্পষ্ট হবে। উড ইউ আর্গিউ দ্যাট জোরদার্স were very powerful in the agrarian structure of Bengal in appropriating surplus during colonial times? দেখো, এদেশে কিন্তু বিফোর ব্রিটিশ, মানে ইংরেজদের আসার আগে এক ধরনের সিস্টেম ছিল, এবং জোরদার কনসেপ্টটা যে একেবারে নতুন, যে ইংরেজদের সময়কালেই সেটা বারবারন্ত আমরা লক্ষ্য করেছি, ব্যাপারটা এরকম নয়। তার আগেও কিছু কিছু ভারতের কয়েকটা প্রান্তে এটাকে আমরা প্রত্যক্ষ করেছিলাম, সেগুলোর নাম একটু আলাদা আলাদা ছিল। বাট ব্রিটিশ জামানায় কিন্তু এই সিস্টেমটা আরও বেশি মাথাচাড়া দিয়েছিল তাদের ল্যান্ড সিস্টেমের জন্য। তাদের নিউ টাইপ অফ ল্যান্ড সিস্টেম বা নতুন ধরনের ভূমি বন্দোবস্তের মধ্যে জোরদার শ্রেণী কিন্তু আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল ভারতবর্ষের কোনো কোনো জায়গায়, বেঙ্গল তার মধ্যে একটা। যদিও এটা নিয়ে অনেক ডিবেট আছে যে এটা জোরদাররা পাওয়ারফুল হয়ে উঠেছিল না জমিদাররা, সেটা নিয়ে অনেক তর্কাতর্কি আছে। মোদ্দা কথা, এই প্রশ্নটা কিন্তু একটু খেয়াল করে তোমাদের তৈরি হতে হবে। আনসারটার মধ্যে ব্যালেন্স রাখাটা ভীষণ জরুরি। দ্বিতীয় যে প্রশ্নটি ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ, আমি সেটি বলবো। সেটি হলো, রাইট অ্যান এসে অন দ্য মডার্ন ব্যাঙ্কিং সিস্টেম ইন বেঙ্গল ডিউরিং দ্য ফার্স্ট হাফ অফ দ্য 19th century। ঊনবিংশ শতকের প্রথমার্ধ, মানে 1801 থেকে 1850, একদম স্পেসিফিক্যালি ফার্স্ট হাফ অফ 19th century, মানে ঊনবিংশ শতকের প্রথম 50 বছরের কে ইন্ডিকেট করছে। এবং সেখানে কি বলতে হচ্ছে যে এই সময়ে বাংলায় যে মডার্ন ব্যাঙ্কিং সিস্টেম এক্সিস্ট করছিল তার উপর একটা নিবন্ধ লেখো। দেখো তোমরা যদিও এই আনসারটার মধ্যে ঊনবিংশ শতকের প্রথমার্ধে বাংলার ব্যাঙ্কিং ব্যবস্থাপনার কথা অবশ্যই আলোচনা করবে, কিন্তু শুরুর দিকে, সূচনার দিকে কিন্তু একটা জিনিস ছোট্ট করে জাস্ট ইনফরমেশনটা শেয়ার করে রেখো, যে বাংলা কিন্তু এমন একটা জায়গা ছিল, অত্যন্ত সমৃদ্ধ একটা জায়গা ছিল। সেটা মুঘল জামানায়ও ছিল এবং সেটা ব্রিটিশ জামানায়ও ছিল। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে, তার ব্যাংকিং সেগমেন্ট থেকে শুরু করে, কি ছিল না এখানে। তোমরা প্রত্যেকে জগৎ শেঠ ব্যাংকিং পরিবারের তোমরা নাম শুনে থাকবে। যে জগৎ শেঠ ব্যাংকিং পরিবারের কাছ থেকে খোদ নবাব মাঝে মধ্যে তারা টাকা পয়সা ধার নিত। যে জগৎ শেঠ ব্যাংকিং পরিবারের কাছ থেকে খোদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রয়োজন পড়লে টাকা পয়সা ধার নিত। ভাবা যায়? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের একটু টাকা পয়সার প্রয়োজন পড়লে আমরা মাঝে মধ্যে পাশের বাড়ির লোক থেকে টাকা ধার নিই। কখনো কখনো একটু বেশি প্রয়োজন হলে ব্যাংকের কাছ থেকে টাকা আমরা ঋণ নিই। সেই সময়ে বেঙ্গলে ছিল জগৎ শেঠ ব্যাংকিং পরিবার, যারা কিনা নবাবকেও ধার দিত, যারা কিনা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ধার দিত। তো বুঝতেই পারছো, আমি এক্সাম্পলটা দেওয়ার মধ্যে দিয়ে যেটা বোঝাতে চাইছি, বাংলাতে কিন্তু একটা ব্যাংকিং ব্যবস্থাপনার যে পরম্পরা ছিল 19th century আগেও ছিল। তোমাদের সূচনাতে কিন্তু এই রিফ্লেকশনটা যেন একটু হলেও থাকে। এখন সেটা ফার্স্ট হাফ অফ 19th century গিয়ে কোথায় দাঁড়ালো, তার কারণ কি, অলরেডি 1757 থেকে 1800 বেশ কিছুটা সময় ইংরেজরা এদেশে তাদের পা জমিয়ে ফেলেছে। তাতে করে এই বাংলার যে ইন্ডিজিনাস ব্যাংকিং সিস্টেম যেটা ছিল আগে, তার চালচিত্র আরও মজবুত হলো,
নাকি ব্রিটিশ অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে সেটার অবস্থা আরও খারাপ হয়েছিল, সেটা কিন্তু অবশ্যই ফার্স্ট হাফ অফ 19th সেঞ্চুরির চালচিত্রের মধ্যে দিয়ে তোমাদের তুলে ধরতে হবে। তার কারণ খেয়াল করতে হবে, ইতিমধ্যে ইংরেজরা এসছে, তারা একের পর এক ইকোনমিক অ্যাসপেক্টের যে অ্যাক্টিভিটিগুলো করে গেছে, তোমরা এজেন্সি হাউসগুলোর নাম শুনে থাকবে, এবং আরও অনেক কিছু তারা কাজ কারবার করেছে এখানে ওই অষ্টাদশ শতকের শেষের দিকে, যেটার মধ্যে দিয়ে কিন্তু ইতিপূর্বের যে ব্যাংকিং ব্যবস্থাপনার মধ্যে কিন্তু অনেকটা আঘাত নেমে এসেছিল, অনেকটা কিন্তু ক্ষতির মুখে পড়তে হয়েছিল সেই ব্যাংকগুলো, পূর্বতন ব্যাংকগুলো। যাই হোক, আমি এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো শেয়ার করে রাখলাম যাতে করে তোমরা ওই ফার্স্ট হাফ অফ 19th সেঞ্চুরি বেঙ্গলের যে ব্যাংকিং সিস্টেম, সেটা যখন তোমরা আনসারটা তোমরা এক্সিকিউট করাবে, তখন কিন্তু এই বিষয়গুলো যেন কোনোভাবেই ওভারলুক হয়ে না যায়, যাতে করে যিনি টিচার মূল্যায়ন করবে তার মূল্যায়নের পর্যায়ে তুমি তোমার ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলোর মধ্যে দিয়ে যেন তুমি ভাবাতে সক্ষম হও যে না, তুমি একটা মাস্টার্সের স্টুডেন্ট, কাজেই সেক্ষেত্রে কিন্তু তোমার লেখার মধ্যে সেই ডেপটা যথেষ্ট আছে, যেটা তোমার মার্কস ক্যারি করে আনার ক্ষেত্রে ভীষণ সুবিধা হবে। যাই হোক, ইউনিট 2 থেকে দুটো প্রশ্ন শেয়ার করে রাখলাম। এবারে চলে আসবো সিসি 1.3 পেপারে ইউনিট 3। এখান থেকেও মূলত দুটি প্রশ্নই তোমাদের সামনে রাখবো। সেটি হলো ফার্স্ট যে প্রশ্নটি ইউনিট 3, সেটি হলো how did the introduction of post and telegraph consolidate the imperial control over India during the second half of the 19th century? দেখো, প্রত্যেকটা প্রশ্ন যদি খেয়াল করো, একটা নির্দিষ্ট কিন্তু টাইম ফ্রেমওয়ার্ক বেঁধে দিচ্ছে। একটু আগে যে প্রশ্নটা পড়ছিলাম সেটা দেখবে ফার্স্ট হাফ অফ 19th সেঞ্চুরি, তার মানে যেমনটা বলেছিলাম টাইম 1801 থেকে 1850, চেষ্টা করবে আনসারটা তার মধ্যে রাখতে। আবার এই প্রশ্নটার ক্ষেত্রে বলছে যে সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরি, তার মানে সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরি মানে 1851 থেকে 1900, এই 50 বছরে ভারতে ইংরেজরা যে ডাক ব্যবস্থাপনা বা যে টেলিগ্রাফ যে ব্যবস্থাপনা, তোমরা ডাক ব্যবস্থাপনা মানে যেটা আমরা সচরাচর যে পোস্ট অফিসগুলো দেখি ইদানিংকালে, যে চিঠিপত্রের আদান প্রদান ঘটে, যেটা টেলিগ্রাফের কনসেপ্টটা একটু অন্য ফরম্যাটে এসছে এখন, কিন্তু আগে ব্রিটিশ জামানায় এটা একটু অন্যরকম ছিল। মোদ্দা কথা, এই যে মানুষে আমরা যে ভাবের আদান প্রদান করি আজকের দিনে দাঁড়িয়ে, আমাদের হাতে যেমন হোয়াটসঅ্যাপ আছে, আমাদের যেমন অনেক ধরনের যোগাযোগের মাধ্যম আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেই সময়ে তো এই সমস্ত বিষয়গুলো এতটা ছিল না। যোগাযোগ ব্যবস্থা মানে লিখিতভাবে যোগাযোগ ব্যবস্থা বলতে যেটা বোঝায়, সেটার মধ্যে কিন্তু মূলত দুটো জিনিস ছিল, একটা ছিল ডাক বিভাগ বা ডাক ব্যবস্থাপনা, আর একটা ছিল তোমার টেলিগ্রাফের যে ব্যবস্থাপনা। এই দুটো বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে ইংরেজরা এদেশে তাদের যে ইম্পেরিয়াল কন্ট্রোল, যে সাম্রাজ্যবাদী যে ঔপনিবেশিক যে নিয়ন্ত্রণ তারা অব্যাহত রেখেছিল, বরং একটু বেশি মজবুত করেছিল। খেয়াল রাখতে হবে সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরি মানে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে। এই টাইমগুলোকে মাথায় রেখে রেখে তোমাদের আনসার কিন্তু এক্সপ্লেন করতে হবে। এখন তোমাদের মাথায় একটা জিনিস হয়তো ঘোরাফেরা করছে যে স্যার সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরি বলেছে, তার মানে কি আমি একটা আধটা সাল আগুপিছু হতে পারবো না? অবশ্যই পারবে। হয়তো তুমি যখন স্টার্টিং নিচ্ছ, সূচনা করছো, তখন এক আধটা লাইন আসতেই পারে, যখন কনক্লুশন করছো সেখানেও এক আধটা বছর এদিক ওদিক হতে পারে, কিন্তু ব্যাপারটা এমন যেন না হয় তোমাকে চাওয়া হয়েছে সেকেন্ড হাফ অফ 19th সেঞ্চুরির ইতিহাস, আর তুমি লিখে ফেললে অন্য কোনো হাফের ইতিহাস, ম্যাক্সিমামটা সেটা লিখলে, আর যে সময়টা জানতে চেয়েছে স্পেসিফিক্যালি সেখানে সামান্য কয়েকটা লাইন লিখলে। এমনটা হলে কিন্তু আনসারে মার্কস তোলার ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বে। তাই বারবার বলছি, যে টাইম মেপে দেওয়া হচ্ছে সেই টাইমের মধ্যেই আনসারের যে এক্সপ্লেনেশনটা কিন্তু বেঁধে রাখার চেষ্টা করো, সেটা তোমারও মঙ্গল, তোমার ফিউচারে ভালো রেজাল্ট করার ক্ষেত্রেও সেটা ভীষণভাবে উপকৃত হবে তোমরা। যাই হোক, ইউনিট 3 সেকেন্ড যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটি এখন তোমাদের সামনে রাখবো। ডিড দ্য ইন্ট্রোডাকশন of the railway bring significant change in Indian economy during colonial times? ভালো করে খেয়াল করো প্রশ্নটা। রেলওয়ে সিস্টেম,
এটাও কিন্তু ব্রিটিশরাই নিয়ে এসেছিল এখানে। এবং যখনই রেলওয়ে, রেলপথ, তার যে স্থাপনা বলবো, তোমরা প্রত্যেকে খেয়াল করবে লর্ড ডালহৌসির জামানা এবং 1853 খ্রিস্টাব্দ নাগাদ আমরা জানি যে এদেশে প্রথম রেলপথ স্থাপন হয়েছিল। তারপর থেকে তো ক্রমাগত রেলপথের প্রসার ঘটেছে। তার পেছনে কি মোটিভ কাজ করেছিল সেটা আমরা প্রত্যেকে জানি। কি ঔপনিবেশিক স্বার্থ চরিতার্থকরণের প্রচেষ্টা তাদের মধ্যে নিহিত ছিল সেটা আমরা জানি। মোদ্দা কথা, এখানে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেটি হলো যে ভারতে যে রেলপথ ব্যবস্থা বা ভারতে যে রেলপথ স্থাপিত হয়েছিল, যে রেলওয়ে সিস্টেম এখানে শুরু হয়েছিল, সেটা কি ঔপনিবেশিক ভারতের যে অর্থনীতির ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন বয়ে এনেছিল? এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা আছে, অনেক বিচার বিশ্লেষণ আছে। ভালো করে খেয়াল করে দেখবে যে রেলপথ স্থাপন করার পর থেকে কিন্তু এদেশ থেকে অনেক বেশি পরিমাণে তারা শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচা মাল কালেক্ট করে তারা বন্দরে নিয়ে গেছে, সেখান থেকে দ্রুত গতিতে চলে গেছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব তার যে চাহিদা পূরণ করার জন্য। আবার সেখান থেকে পণ্য তৈরি করেছে, বন্দরে এনেছে, সেই বন্দর থেকে রেলপথের মধ্যে দিয়ে ভারতের অভ্যন্তরে দ্রুত বাজারে ছড়িয়ে দিয়েছে। সরি, এটা একটা দিক। কাঁচা মাল দ্রুত কালেক্ট করো, পাঠিয়ে দাও লন্ডন, লিভারপুল, ব্রিটেনে, আবার তৈরি হওয়া জিনিসপত্রগুলো খুব দ্রুত ইন্ডিয়ান মার্কেটে ছড়িয়ে দাও। সেক্ষেত্রে কিন্তু তারা রেলওয়ে ট্র্যাককে ব্যবহার করেছিল। এবং আরও হাজার একটা বিষয় ছিল রেলওয়ে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। তোমরা জানো যে প্রথম দিকে যখন রেলপথ স্থাপন হয়েছিল, যত রেলপথ স্থাপনের জন্য যে র মেটেরিয়াল, যেমন ধরো যদি আয়রন অ্যান্ড স্টিল, এই সমস্ত বিষয়ের কথা বলি, যে যন্ত্রাংশ, যন্ত্রপাতি রেলের, সবটাই কিন্তু একেবারে ব্রিটেন থেকে নিয়ে আসা হয়েছিল, ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছিল। তো সেই টাকাগুলো তো আমাদের পকেট থেকে গিয়েছিল, সাধারণ ভারতবাসীর কাছ থেকেই তারা জোরজুলুম করে তুলেছিল। যারা রেলপথ পাততে এসেছিল বা যারা সেই সংক্রান্ত ইঞ্জিনিয়াররা কাজ করেছিল, তাদের যে বেতন, স্যালারি, সবটাই তো আমাদের ঘাট থেকেই তুলেছিল। এবং এই রেল পথকে কেন্দ্র করে তারা প্রত্যেক বছর ভারত থেকে কত কোটি পাউন্ড এখান থেকে নিয়ে তারা ইংল্যান্ডে চলে গিয়েছিল, যেটা কিন্তু দাদাভাই নৌরোজির মতো ব্যক্তিবর্গ, যেটা কিন্তু রমেশচন্দ্র দত্তের মতো প্রখ্যাত যে অর্থনৈতিক চিন্তাবিদরা, তারা তাদের বইয়ের পাতার পর পাতা লিখে গেছেন যে ড্রেন অফ ওয়েলথের একটা বড় ইস্যুই ছিল সম্পদ যে এদেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, তার একটা বড় অ্যাসপেক্ট ছিল কিন্তু এই রেলপথ স্থাপন। বসে আছে ব্রিটেনে পুঁজিপতি শ্রেণীর মানুষের একাংশ, তারা সেখান থেকে টাকা কিন্তু ইনভেস্ট করছে ইন্ডিয়াতে। সুতরাং ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাস, তার উপর এই রেলপথ কী ধরনের প্রভাব রেখেছে, কোন দিকে ইতিবাচক প্রভাব রেখেছে সেই দিকটাও তোমাকে আলোচনা করতে হবে। আবার সেটা ইনডাইরেক্টলি কোথায় নেতিবাচক প্রভাব রেখে দিল ভারতের অর্থনীতির উপর, সেটাও কিন্তু তুমি তোমার আনসারের মধ্যে রিফ্লেক্ট করবে। যাই হোক, চলে আসছি ইউনিট 4-এর প্রথম যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি তোমাদের কাছে রাখছি। উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট দ্য ওয়াহাবি অ্যান্ড ফারাইজি মুভমেন্ট ওয়ার বেসিক্যালি রিলিজিয়াস ইন ক্যারেক্টার? দেখবে বাংলা তথা ভারতবর্ষে যে সমস্ত আন্দোলনগুলো ঘটেছিল, বেসিক্যালি রিলিজিয়াস মুভমেন্ট নামে যেগুলো পরিচিত হয়ে আছে, তার মধ্যে কিন্তু ওয়াহাবি অ্যান্ড ফারাইজি মুভমেন্ট দুটো কিন্তু খুব পরিচিত দুটো নাম, দুটো আন্দোলন, যেটা ইসলাম ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমরা প্রত্যেকে জানি। বিশেষ করে বাংলার সঙ্গে তো এই আন্দোলন দুটো সম্পর্কিত হওয়ার জন্য আমরা একটু বেশি সে দুটো জানি। কিন্তু শেষের দিকে প্রশ্নটা টোন করে এমন করা হয়েছে যে এই দুটো আন্দোলন সেটা কি মূলত একটি ধর্মীয় চরিত্র সম্পন্ন আন্দোলন ছিল, বা ওয়াহাবি অ্যান্ড ফারাইজি আন্দোলনকে ধর্মীয় আন্দোলন বলে ক্যারেক্টারাইজ করা যায় কি? এই মতের সঙ্গে তুমি কি সম্মত? দেখবে এই আনসারটা আমরা অনেক রকমভাবে বিশ্লেষণ করতে পারি, তবে আমার যেটা মনে হয়, একটা পার্টে তুমি যখন আলোচনা করবে সেখানে ডেফিনেটলি তুমি রিলিজিয়াস অ্যাসপেক্টগুলো তুলে ধরো, যেটার মধ্যে দিয়ে বোঝাও যে ইয়েস, ইটস ট্রিট অ্যাজ এ রিলিজিয়াস ইন নেচার, ইটস ট্রিট অ্যাজ এ রিলিজিয়াস ইন ক্যারেক্টার। তার কারণ ধর্মীয় উপাদান যথেষ্ট ছিল, বাট একটা সার্টেন টাইম ক্রস করার পরে কিন্তু এই আন্দোলন দুটো তার নেচার একটু বদলাতে শুরু করেছিল।
অনেক ক্ষেত্রে এই আন্দোলনে কিন্তু হিন্দু সম্প্রদায়ে, বিশেষত নিম্নবর্ণের হিন্দু যারা কৃষক সম্প্রদায়, তারা কিন্তু এই আন্দোলনে কিছুটা সমর্থন করেছিল। কেন না, এই সমস্ত মুভমেন্টগুলো লোকাল লেভেলের যে সমস্ত অত্যাচারী জমিদারগুলো ছিল, তাদের যে অত্যাচারমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেছিল। তখন কিন্তু তার নেচারটা শুরু আর রিলিজিয়ান বা ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ রইল না। সেখানে নিচু স্তরের কৃষক সম্প্রদায়ভুক্ত অতি সাধারণ খেটে খাওয়া হিন্দু, মুসলিম, অন্যান্য ধর্মাবলম্বীরা যৌথভাবে এই আন্দোলনের প্ল্যাটফর্মে ছত্রছায়ায় তারা কিন্তু জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে মুসলিম অ্যাজ ওয়েল অ্যাজ নন মুসলিম তারা কিন্তু কিছুটা মুভমেন্টে এগিয়েছে। সুতরাং একটা পর্যায় পর্যন্ত সেটা রিলিজিয়াস ক্যারেক্টার হোল্ড করেছিল, কিন্তু পরবর্তীকালে সেই নেচার কিন্তু বদলেছে। সুতরাং এই যে মাল্টিপল নেচারের মধ্যে যে মাল্টিপল ব্যাপারটা কিন্তু ছিল থ্রু আউট মুভমেন্টের মধ্যে, সেটা কিন্তু তোমাকে তুলে ধরতে হবে তোমার আনসারের মধ্যে, তাতে করে আনসারটা পরিপূর্ণ মাত্রা পেতে পারে। শেষ যে প্রশ্নটি ইউনিট 4 থেকে আমি শেয়ার করব সেটি হলো, হাউ ডিড দ্য রিহ্যাবিলিটেশন অফ সোশ্যাল পাওয়ার ইন দ্য ভিলেজ অফ মহারাষ্ট্র connected to the outbreak of the Deccan Riots 1875। 1875 খ্রিস্টাব্দ একটা খুব গুরুত্বপূর্ণ খ্রিস্টাব্দ সময়, তার কারণ এখানে দাক্ষিণাত্য বিদ্রোহ বা ডেকান রায়টস আমরা হতে দেখি। এখানে বলা হচ্ছে যে ব্রিটিশ শাসনাধীন ভারতে তো অনেকগুলো মুভমেন্ট হয়েছিল, কৃষক বিদ্রোহ হয়েছিল, তার মধ্যে একটা ডেকান রায়ট বা দাক্ষিণাত্য বিদ্রোহ। তবে একটা টোন করে দিয়েছে এই কোয়েশ্চেনটা তোমাদের সামনে আনার ক্ষেত্রে। বলা হচ্ছে যে মহারাষ্ট্রের যে ভিলেজ সোসাইটি বা যে গ্রাম সমাজ, সেখানে ব্রিটিশ শাসনাধীন মহারাষ্ট্রে বা দাক্ষিণাত্যে, দক্ষিণ ভারতে বেশ কিছু অঞ্চলে কতগুলো পরিবর্তন আনা হয়েছিল, এবং সেই সব পরিবর্তনগুলোর দরুনই কি আলটিমেটলি ডেকান রায়টসটা বাস্তবায়িত হলো, ডেকান রায়টস অবশ্যম্ভাবী হয়ে পড়ল। দেখবে ইংরেজ শাসনাধীন ভারতে কেবলমাত্র মহারাষ্ট্র বা দাক্ষিণাত্য বলে কথা নয়, বাংলা এবং রেস্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা এমন এমন কতগুলো কাজ করেছে না, যে কাজগুলোর দরুন কিন্তু কম বেশি গ্রাম সমাজে তো পরিবর্তন এসেছে এবং সোশ্যাল স্ট্রাকচারেও কিন্তু বেশ কিছু উথাল পাথাল হয়ে গেছে, এবং যেটার কারণে কিন্তু কিছু মানুষের ভাগ্য খুলেছে, আবার কিছু মানুষের ক্ষতি হয়েছে। যেমন ধরো আমি কথায় বলছি যে যখন ইংরেজরা এদেশের রাজস্ব ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে শুরু করলো, ল্যান্ড রেভিনিউ সিস্টেম নিয়ে শুরু করলো, তো ইতিপূর্বে যে সমস্ত শ্রেণীর মানুষরা দেশ চালানোর ক্ষেত্রে রাজস্ব কালেক্ট করতো, তাদের হাত পা খানিকটা বেঁধে দিয়ে ইংরেজরা নতুন করে সেই ভূমিসত্ত্বের বন্টন করতে শুরু করেছিল। সুতরাং ব্যাপারটা কী ঘটলো, আগের সিস্টেমে যারা পাওয়ারফুল ছিল তাদের ক্ষমতা কমে গেল, নিউ সিস্টেমে ইংরেজরা যাদের হাতে নতুন করে দায়িত্ব তুলে দিল তাদের কপাল খুলে গেল, তারাই এখন প্রভাবশালী। এটা একটা মাত্র দিক বললাম, আরও হাজার একটা দিক আছে। আগে একটা গ্রামগঞ্জের মানুষের বিচার ব্যবস্থাপনা কোথায় হতো, গ্রামের একটা বৈঠক ডাকা হতো যেখানে গণ্যমান্য ব্যক্তিরা মানুষকে বিচার করত, তাহলে গ্রামের বিচার মিটে যেত গ্রামে। এখন ব্রিটিশ শাসনাধীন ভারতে নতুন বিচার ব্যবস্থাপনা, কোর্ট তৈরি হয়েছে, নতুন আইন, জাজ, না জানি কত কি, ওই গ্রামের মানুষটাকে টেনে নিয়ে যাওয়া হবে এখন ওখানে ওই বিচারালয়ে। সো সেই মানুষটা কিন্তু অন্য একটা পরিস্থিতির মধ্যে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। তো গ্রাম্য স্তরে যারা বিচার কার্য সম্পাদন করতো তাদের গুরুত্ব ভূমিকা অনেকটা কমে গেল, এখন সেটা ব্রিটিশদের নিয়ন্ত্রণাধীন। অর্থাৎ এইটুকু বলতে চাইছি যে ঔপনিবেশিক শাসনাধীন ভারতে গ্রাম সমাজ তো বটে, বিভিন্ন সেগমেন্টে ব্রিটিশদের কর্মকাণ্ডের জন্য পরিবর্তন এসেছে, এবং সেই পরিবর্তনের আঁচ কিন্তু পরবর্তীকালে ইংরেজরা টের পেয়েছে। বিভিন্ন সময়ে সেই পরিবর্তনের যে প্রভাব সেটা কিন্তু বিদ্রোহের আকারে ধরা পড়েছে, ইংরেজরা সম্মুখীন হয়েছে। তার মধ্যে একটা ছিল কিন্তু ডেকান রায়টস বা দাক্ষিণাত্য বিদ্রোহ। শুধুমাত্র এইটা কিন্তু বিদ্রোহের পেছনে রোল প্লে করেনি, এর মধ্যে অনেকগুলো ইস্যু ছিল, সেটাও কিন্তু তোমাদের রিফ্লেক্ট করতে হবে আনসারের মধ্যে। তুলোর দাম বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তুলোর দাম কখনো পড়ে যাচ্ছিল, সেটা কৃষকদের উপর কী ধরনের প্রভাব ফেলছিল, বা আদার্স যে ভেরিয়াস রিজনগুলো যেগুলো ডেকান রায়টসের পেছনে ভাইটাল রোল প্লে করেছিল, সবটা কিন্তু আদ্যপান্তই আনসারের মধ্যে তোমাদের দেখাতে হবে, তবেই আনসারটা একটা পূর্ণ মাত্রা পাবে। সো এতক্ষণ ধরে সিসি 1.3 পেপারের যে ফাইনাল শর্টকাট সাজেশনটা তোমাদের সামনে রাখলাম,
সেই প্রশ্নগুলো কি এবং তার মধ্যে কি কি বিষয়গুলো রাখতে হবে সেটা কিন্তু খুব ধরে ধরে আমি আলোচনা করলাম। তাই সময় অপচয় একেবারে না করে ক্লাসটা আমি এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল। খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো। শেষ করলাম ক্লাসটা।